মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশের সীমান্তে মিসাইল হামলা করালো শুভেন্দু অধিকারী। দেশকে গাজায় পরিণত করার ঘোষণা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি ভাষণ। सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। এমনকি বাংলাদেশকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গাজায় যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দেওয়া উচিত। দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে ৮ মে সন্ধ্যায় হঠাৎ দেখা যায় রহস্যময় আলোর ঝলক। কিন্তু দেশের আকাশে দেখা এই অস্বাভাবিক আলোর নেপথ্যে কি ভারতের কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল? এটি আসলে ভারতের তৈরি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের দৃশ্য। সম্প্রতি বঙ্গোপসাগরে ভারত তাদের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তাহলে কেন ভারত বাংলাদেশের সমুদ্র সীমায় এই পরীক্ষাটি চালিয়েছে? ভারত কি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে বাংলাদেশকে কোনো সতর্কবার্তা দিয়েছে, নাকি বাংলাদেশকে ভয় দেখানোর জন্য এই ধরনের মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত? তবে বাংলাদেশের আকাশে এমন দৃশ্য দেখা দিলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়, কারণ দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনা বাড়লে তার রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব গোটা অঞ্চলে পড়তে পারে। দিন শেষে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ, এ কারণে বাংলাদেশের একটু হলেও উদ্বেগে পড়ারই কথা। আজকে তারা ভেবেছে যে এভাবেই চলবে, এক মাঘে শীত যায় না, এটাও তাদের ভাবা উচিত। দিন আসবে, আর আমাকে চক্রান্ত করে দেশ ছাড়া করেছে, কিন্তু আল্লাহর কাছে শুকর আমি বেঁচে আছি। আর বেঁচে যখন আছি, আমি আমার দেশের মানুষের পাশে আছি, আমার দলের মানুষের পাশে আছি, আর এই অন্যায়ের প্রতিকার ইনশাল্লাহ করবই করব। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি। নিজ দেশ নয়, তার যত মাথা ব্যথা বাংলাদেশকে নিয়েই মনে হয়। পশ্চিমবঙ্গের অভ্যন্তরে যত সমস্যা সবকিছুর দায় যেন বাংলাদেশের। রাজনৈতিক অস্থিরতা থেকে সীমান্ত ইস্যু, জনসংখ্যা বিতর্ক থেকে ভোটের হিসাব, সব কিছুতেই যেন উঠে আসে বাংলাদেশের নাম। আর এই বয়ান তৈরিতে সবচেয়ে বেশি সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাওয়া শুভেন্দু অধিকারী। সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ, বিতর্কিত মন্তব্য ও উস্কানিমূলক বক্তব্য করতে একটুও পিছপা হন না তিনি। আর এতেই উঠেছে প্রশ্ন, কেন প্রতিবেশী দেশকে ঘিরেই সব রাজনীতি? ভুল না চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ ইস্যু নতুন নয়। বহু বছর ধরেই সীমান্ত, অনুপ্রবেশ ও নাগরিকত্ব প্রশ্নে বাংলাদেশকে টেনে আনা হয় আলোচনার টেবিলে। সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে সেই বিতর্ক আরও বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে তিনি দাবি করেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্য নাকি বদলে দিচ্ছে। এমনকি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোট রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন বাংলাদেশের নাম। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা। কখনো তিনি বলেছেন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বাংলাদেশি ভোট ব্যাংক, আবার কখনো সীমান্তবর্তী এলাকাগুলোর কথায় সামনে এনেছেন বাংলাদেশ প্রসঙ্গ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব বক্তব্য মূলত বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের অংশ, যেখানে সীমান্ত ও ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। সবচেয়ে বেশি সমালোচনা হয় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে দেওয়া তার এক বক্তব্য নিয়ে। সেখানে বাংলাদেশকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গাজায় যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দেওয়া উচিত। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকে এটিকে শুধু উস্কানিমূলক নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের প্রতি অসম্মানজনক মন্তব্য বলেই আখ্যা দেন। सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। এমনকি বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক দলগুলো রক্ষা পায়নি তার অশোভন মন্তব্য থেকে। তবে মজার বিষয় কি জানেন, একদিকে বাংলাদেশকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করলেও অন্যদিকে আবার শেখ হাসিনার পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরেও তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেন। এমনকি তিনি দাবি করেন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন ঢাকায়। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে নামবেন। সমালোচকদের অভিযোগ, নিজেদের রাজ্যের বাস্তব সমস্যাগুলো থেকে দৃষ্টি সরাতেই বারবার বাংলাদেশ ইস্যু সামনে আনেন শুভেন্দু।
কারণ পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা, বেকারত্ব, দুর্নীতি ও প্রশাসনিক নানা বিতর্ক নিয়ে প্রায় চাপের মুখে পড়তে হয় রাজনৈতিক দলগুলোকে। আর তখনই বাংলাদেশ প্রসঙ্গকে সামনে এনে নতুন বিতর্ক তৈরি করা হয় বলে দাবি তাদের। বাংলাদেশকে ঘিরে বারবার এমন উত্তেজনাপূর্ণ বক্তব্যে তাই উঠেছে প্রশ্ন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বারবার প্রতিবেশী দেশকে টার্গেট করা কতটা যৌক্তিক? বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে সুগন্ধা পয়েন্ট ও লাবণী বীচ থেকে আকাশে একটি রহস্যময় বস্তুকে উঠতে দেখা যায়। সে সময় কক্সবাজার বিচে থাকা অনেক পর্যটকরা ভয় পেয়ে যায়। আসলে আকাশে এই বস্তুটি কি, কেন আকাশ এরকম দেখা যাচ্ছে, এটা অনেকেই বুঝতে পারেনি। অনেকে ভেবেছিল হয়তো আবহাওয়াজনিত কারণে এরকম হয়েছে, কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা বুঝে গেছে যে এটি আসলে কি। এটি আসলে ভারতের তৈরি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের দৃশ্য। সম্প্রতি বঙ্গোপসাগরে ভারত তাদের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অনেকে একে মনে করছে এটা হয়তো ভারতের অগ্নি 6-এর মিসাইল পরীক্ষা। আন্তঃমহাদেশীয় বা আইসিএমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এপিজে আবুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষাটি চালিয়েছে ভারত। এই মিসাইল পরীক্ষা নিয়ে ভারত একটি কটূক্তিমূলক পোস্ট করেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের বিখ্যাত গণমাধ্যম হিন্দুস্তান টাইমস একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় পরমাণু মিসাইল উৎক্ষেপণ ভারতের। হা করে দেখলেন বাংলাদেশিরা, অর্থাৎ বাংলাদেশিদের অনেকটা অবজ্ঞা করে এই নিউজটি করেছে ভারতের মিডিয়াগুলো। আপনারা যারা জানেন না এই আইসিবিএমের কাজ কি, তাদেরকে জানিয়ে রাখি, আইসিবিএম হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। আন্তঃমহাদেশীয় বলতে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে হামলা করা যায় এমন ধরনের মিসাইল। ভারতের হাতে দূরপাল্লার মিসাইল থাকলেও কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছিল না, তবে সম্প্রতি এই পরীক্ষার মাধ্যমে সেটি অর্জন করেছে ভারত। ধারণা করা হচ্ছে ভারতের এই অগ্নি 6-এর রেঞ্জ হবে প্রায় 12 থেকে 14,000 কিলোমিটার, এবং এটি প্রায় 3,000 কেজি প্লেলোড বহন করতে পারবে, এবং এটি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম, যেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক। কিন্তু এখানে প্রশ্ন হলো, ভারত কেন একটি স্বাধীন দেশের সমুদ্র সীমার উপরে এই পরীক্ষাটি চালাবে? বঙ্গোপসাগর একান্তই বাংলাদেশের, এ সাগরে ভারত কেন পরীক্ষা চালাবে? তাদের তো ভারত মহাসাগর রয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জ রয়েছে, তাদের তো আর মিসাইল পরীক্ষার জায়গার অভাব নেই। তাহলে কেন ভারত বাংলাদেশের সমুদ্র সীমায় এই পরীক্ষাটি চালিয়েছে? ভারত কি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে বাংলাদেশকে কোনো সতর্কবার্তা দিয়েছে, নাকি বাংলাদেশকে ভয় দেখানোর জন্য এই ধরনের মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত? চলুন সে সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, বাংলাদেশ হলো ছোট্ট একটি দেশ, এবং এর 3 দিকে রয়েছে ভারত ও একদিকে বঙ্গোপসাগরের জলসীমা, এবং বাংলাদেশের সামরিক শক্তিও তুলনামূলকভাবে অনেক কম। আমাদের হাতে নেই কোনো শক্তিশালী ফাইটার জেট, নেই কোনো শক্তিশালী মিসাইল সিস্টেম। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইল হলো টাইগার মিসাইল, যেগুলোকে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে, আর সেগুলোর রেঞ্জ হলো মাত্র 120 কিলোমিটার। অর্থাৎ এগুলোকে যদি ঢাকা থেকে নিক্ষেপ করা যায় তাহলে বাংলাদেশের বর্ডার কখনোই পার হবে না, সেগুলো বাংলাদেশের মধ্যেই পড়ে যাবে। এমনকি বাংলাদেশের হাতে 120 কিলোমিটারের উপরের কোনো রেঞ্জের কোনো মিসাইল নেই। অপরদিকে ভারত একটি পরমাণু শক্তিশালী দেশ, এবং তারা সম্প্রতি অগ্নি 6-এর পরীক্ষা চালিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের হাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল চলে এসেছে, যা দ্বারা তারা পুরো এশিয়া মহাদেশের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। আর ভারত মূলত বাংলাদেশিদেরকে কটাক্ষ করার জন্য এবং বাংলাদেশিদেরকে ভয় দেখানোর জন্যই এই অগ্নি 6-এর পরীক্ষা বাংলাদেশের উপকূলে করেছে। যদিও ভারত এটি বাংলাদেশকে জানিয়ে করেছে, তারপরও এটিকে আমি মনে করি এক প্রকার উস্কানিমূলক আচরণ। কারণ সম্প্রতি কলকাতার ইলেকশনকে নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও কলকাতার মধ্যে। যে কোনো সময় কিন্তু বাংলাদেশের ভিতরে কোটিখানিক ভারতীয় মুসলিম ঢুকে পড়তে পারে। এই অবস্থায় বাংলাদেশ যদি কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করে, তাহলে হয়তো বাংলাদেশে আক্রমণ করতে পারে ভারত। আর এই কারণেই মূলত বাংলাদেশকে ভয় দেখানোর জন্যই হয়তো এই ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বঙ্গোপসাগরে ভারত। আর ভারত যে বাংলাদেশের জলসীমায় এরকম মিসাইল পরীক্ষা চালালো, এটার আমি তীব্র বিরোধিতা করি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ বাংলাদেশের বঙ্গোপসাগর একান্তই আমাদের, এই সাগরের উপরে ভারত কোনো মিসাইলের পরীক্ষা চালাবে তা আমরা মেনে নিব না। শত শত শিশু মারা গেল। হ্যাঁ, যে কটা শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের সংখ্যা হয়তো আপনারা জানেন, কিন্তু ঘরে যে শিশুরা মারা গেল শুধু ভ্যাকসিনের অভাবে, হামে শিশুরা মারা গেল। অথচ আমি তো প্রতি বছর সময় মতো ভ্যাকসিনের ব্যবস্থা, সেগুলি ক্রয় করা, রাখা, ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সবই করতাম। 94%, 95%, 98% পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়েছি। 2025 সাল 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছে, যেখানে 41,000 কোটি টাকার উপরেই ছিল শুধু এই স্বাস্থ্যসেবার জন্য। সেই টাকাগুলি তারা কী করলো, যে 2025 সাল কোনো ভ্যাকসিন কেনে নাই, ভ্যাকসিন দিতে পারে নাই, এবং 2026 সালে 12ই ফেব্রুয়ারি ইলেকশন করে ক্ষমতা আসলো, একটা প্রহসনের ইলেকশন তারিখ। তা আমি ইউনূস, তার সেই উপদেষ্টা নূরজাহান এবং তারেক, 3 জনকে আমি জিজ্ঞেস করতে চাই যে কেন এই ভ্যাকসিন দেওয়া হলো না? কারণ ক্ষমতা আসার পরে তার খোঁজ নিতে হবে না যে এই শিশুরা, তাদের তো নিয়মিত ভ্যাকসিন দিতে হয়,
ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, কেন তারা ভ্যাকসিন পায়নি বা পাবে না, কেন, কী অবস্থায় আছে, সেসব হিসাব তাদের নাই, সেসব হিসাব নাই। এই টাকাগুলি সব মেরে খেয়ে গেছে। আবার প্রকৃত অবস্থা যেটা ছিল, তথ্যের ব্যাপারে তথ্য চুরি করার অভ্যাস, এটা তো ইউনূসের সবসময় আছে। সেটা আমাদের করা কাজের, সেটাকে আবার চুরি করে নিজের কাজের নিজের নামে চালিয়ে দেওয়া। যেখানে 2025 সালে মাত্র 59% শিশু তারা যেটুকু ভ্যাকসিন ছিল সেটুকু পেয়েছে, আর সেখানে এখন দেখাচ্ছে অনেক বড় করে সংখ্যা করে দেখাচ্ছে। মানে একটা মিথ্যা কথা বলার একটা সীমা থেকে কোনো সীমা নাই। আজকে সার নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, কিছু নাই, একটা কাজে পারদর্শিতা দেখাচ্ছে। পারদর্শিতা কিসে? অত্যাচার, নির্যাতন, খুন খারাপি, অগ্নিসংযোগ, লুটপাট। আমার খালি প্রশ্ন এটাই, ওদের কি মা বাবা নাই, ওদের সন্তান নেই, ওদের ভাই বোন নেই, ওদের কেউ নেই? ওরা অন্যের উপর এভাবে নির্যাতন করে কিভাবে? তাদের পাশবিক অত্যাচার, নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। মেয়েদের উপরে নির্যাতন, এমনকি কারাগারে নিয়ে সেখানে নির্যাতন। এই যে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করে নিয়ে গেছে, তার চিকিৎসা পর্যন্ত হতে দেয়নি। জেল থেকে বের হওয়া মানে কি, হওয়ার সাথে সাথে মারা গেছে। তার মানে যখন ভেবেছে যে মারা যাবে তখনই ছেড়ে দিয়েছে। এ পর্যন্ত 150-র উপর আমাদের নেতা কর্মীকে যে কারাগারে সেই জেল হত্যা করেছে তারা। মৃত মানুষের হাতে হাত করা মুক্তিযোদ্ধা, মন্ত্রী, তাকে পর্যন্ত চিকিৎসা দেয়নি, চিকিৎসা দেবে না। আওয়ামী লীগ হলে দেবে না। কেন আওয়ামী লীগ হলে দেবে না? আওয়ামী লীগ সংগঠন 1949 সালে গড়ে উঠেছিল বলেই আজকে সারা বাংলাদেশের এত বড় বড় পদ তারা পাচ্ছে। আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো তাহলে কোনো পদ পেত? তাহলে কোনো নাম ডাক পেত? পাসপোর্ট পেত? পাকিস্তানিদের পদতলে থাকতে হতো। কি দুর্ভাগ্য আমাদের যে এই জায়গায়, যে এই রংপুরে প্রায় 200-র অপর মেয়েকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। গ্রামের পর গ্রাম মানুষকে দাঁড় করিয়ে গণহত্যা চালিয়েছে, যাকে আমরা বিচার করেছি, শাস্তি দিয়েছি। ইউনূস ক্ষমতা এসে তাদেরকে ছেড়ে দিয়েছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরায়, আর এই রাজাকার আলবদর আলসাম যে পাকিস্তানি আনাদার বাহিনীর দোসর, তাদের গলায় ফুলের মালা দেয়। এর থেকে ধৃষ্টতা আর কি থাকতে পারে? এর থেকে কষ্টের আর কি থাকতে পারে? আমরা বিচার করেছি, কিন্তু এখন কি হচ্ছে? কোনো আইনের শাসন নাই, বিচার নাই, কিচ্ছু নেই। চিফ জাস্টিস থেকে শুরু করে জজদের যদি লাঠি সোটা, অস্ত্র, রামদা, চাইনিজ স্কুল নিয়ে পদ থেকে বাধ্য করা, সে দেশে আর বিচার ব্যবস্থা থাকে না। যে কোর্টে যুদ্ধাপরাধী দিয়ে বিচার হয়েছে সেই কোর্টে আমাদের বিচার করে। হত্যা মামলা, আমি 1400 নাকি হত্যা করেছি, কেন আমি 1400 মানুষকে হত্যা করতে যাব? একটা প্রমাণ দেখাতে পারবে না। মামলা দেওয়ার সাথে সাথে মামলা রায় হয়ে যাচ্ছে। এটা হলো তাদের ট্যাকটিস, এটা ইউনূসের পরিকল্পনা। কারণ ইউনূস নিজে তো লেবারদের অর্থ আত্মসাৎ করছে, শ্রমিকের অর্থ, তার নিজের কোম্পানি শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে শ্রমিকদের করা মামলায় তার শাস্তি হয়েছে। যে লোকটা শ্রমিকদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, সে আসছে ক্ষমতায়। আর এখন যিনি আছেন তার তো মানে গুণের আর শেষই নাই। কারণ জুয়া খেলতে যেয়ে ধরা পড়েছিল সিঙ্গাপুরে, তারপর ধরা পড়লো তার দুর্নীতি। আমাদের না, আমেরিকায় FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা, তারা এসে সাক্ষী দিয়ে গেল তারেকের বিরুদ্ধে। আর 10টা অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত সেই মতিউর রহমান নিজামী সহ তাদের সাথে। 21 আগস্ট গ্রেনেড হামলা, IV রহমানকে হত্যা করা হলো, তার সঙ্গেও জড়িত। এটা তো যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল 2007 সালে, তখনই তদন্ত করে বের করেছে। এই সমস্ত মামলার আসামি এখন ক্ষমতায়। তো বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে কোথা থেকে? যারা নিজেরাই অপরাধী, এবং এই অপরাধ তো মানে প্রমাণিত, আমাদের যাদের বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে। এবং ইউনূসের কাজ হচ্ছে কি, আমার তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীর উপর হামলা, মামলা, অগ্নিসন্ত্রাস, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, আর কারাগারে রেখে রেখে নির্যাতন করে করে, বাড়িঘর হারা করে তাদেরকে মানে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া, যেন এই আওয়ামী লীগ আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। অন্যের ঘরে আগুন দিলে সে আগুন যে নিজের ঘরে লাগবে না, বা অন্যের খেতে ক্ষতি করলে যে নিজেরটা হবে না, এটা ভাবে কি করে? সবাইকে আমি বলবো ঐক্যবদ্ধ হতে, এবং সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আমরা কোনো অন্যায় করিনি, মিথ্যা অপবাদ আমাদের সবার বিরুদ্ধে। আওয়ামী লীগের মানে নেতা কর্মী যে যেখানে আছে, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ওই ছোট শিশু থেকে শুরু করে সকলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে সবাইকে, তা ভেবেছিল এই করে বোধহয় আওয়ামী লীগকে শেষ করবে। আমি ঠিক জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে। যখন একের পর 6 জন মারা গেল, আমি এনকোয়ারি কমিশন গঠন করলাম। এই রংপুরে আবু সাইদ মারা যাওয়ার পরেই আমি এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি। সেই এনকোয়ারি কমিশনে হাইকোর্টের যিনি জজ দিলারুজ্জামান সাহেবকে হেড করে তিনি গেছেন রংপুরে তদন্ত করতে। এরপর আবার প্রায় 30 জনের মতো যখন মারা গেল, আমি 1 আগস্ট 3 সদস্য বিশিষ্ট
কমিশন গঠন করি। কারণ আমার সন্দেহ ছিল যে এই যে 7.62 বুলেট, স্নাইপার রাইফেল, মানুষকে হত্যা করা, এগুলি কোথা থেকে আসছে, কারা করছে, কাদের হাতে এই অস্ত্র। কারণ এই অস্ত্র তো পুলিশ ব্যবহার করে না, বরং পুলিশদের মেরে একের পর এক থানা লুট করা, আগুন দেওয়া, মানুষ মারা, পুলিশকে হত্যা করেছে। কিন্তু সেই এনকোয়ারি কমিশনকে বন্ধ করে দিল ইউনূস। তার কারণ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত। ইউনূস এই সমস্ত পরিকল্পনা করেছে, আর জামাত, শিবির, বিএনপি, ছাত্র দল এরা হলো এগুলি বাস্তবায়ন করেছে, তারও এনসিপি এরা এগুলি বাস্তবায়ন করেছে। আজকে তারা ভেবেছে যে এভাবেই চলবে, এক মাঘে শীত যায় না, এটাও তাদের ভাবা উচিত। দিন আসবে, আর আমাকে চক্রান্ত করে দেশ ছাড়া করেছে, কিন্তু আল্লাহর কাছে শুকর আমি বেঁচে আছি। আর বেঁচে যখন আছি, আমি আমার দেশের মানুষের পাশে আছি, আমার দলের মানুষের পাশে আছি, আর এই অন্যায়ের প্রতিকার ইনশাল্লাহ করবই করব। কারণ গ্রেনেড হামলা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, 76 কেজি বোমা পুঁতে রেখেছিল, সেখান থেকে আল্লাহ বাঁচিয়েছে, প্রত্যেকবার আল্লাহ বাঁচিয়ে দেয়। তারপরেই কিন্তু আমি একটা কাজ করতে পারি মানুষের কল্যাণে, উন্নয়নে। 21 আগস্ট গ্রেনেড হামলার পর এই বাংলাদেশকে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত দেশকে আমরা সার্বিকভাবে উন্নতি করেছি। প্রত্যেকটা মানুষ শান্তিতে ছিল, নিরাপদে ছিল, সন্ত্রাস দমন করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, নিরাপদে চলতে পারতো, শান্তিতে ঘরে ঘুমাতে পারতো। এখন তো ঘরেও ঘুমানোর উপায় নাই, শান্তিতে চলা তো দূরের কথা, নিরাপদ নেই। একটা পর একটা নারী শিশু নির্যাতন, অনবরত খুন খারাপি, ডাকাতি, চুরি, প্রত্যেক দিন এমন কোনো দিন নাই দিনে বোধহয় 10টা 12টা করে খুন হচ্ছে এই বাংলাদেশে। কই আওয়ামী লীগ আমলে তো এটা ছিল না। আমরা মানবাধিকার সংরক্ষণ করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে অপবাদ। ইউনূসের সেই ইউনূস সেন্টারটা হচ্ছে কাশিমবাজার কুঠি, ওখানে বসে যত রকমের মিথ্যা অপবাদ ছড়ানো হয়, মিথ্যা রটনা করা হয়, সেখান থেকে যা তৈরি করে আন্তর্জাতিকভাবে সেইগুলি দেয়, এটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু সত্যের জয় হবেই হবে। কাজে আমি সবাইকে বলবো যে যে স্পিরিট সবার মধ্যে দেখলাম, যে মনোবল দেখলাম, আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এই মনোবল নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী প্রতিটি এলাকায় যেন ঐক্যবদ্ধ থাকে, যাতে আবার বাংলাদেশটাকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন শেখ হাসিনার এবং আওয়ামী লীগের খবর পেতে। ধন্যবাদ সবাইকে।